স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশের সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। জাতীয় সংসদে আজ মুক্তিযুদ্ধ ও রাজাকার ইস্যুতে উত্তপ্ত আলোচনা হয়েছে। বিএনপির সংসদ সদস্য ফজলুর রহমানের বক্তব্যের প্রেক্ষিতে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ব্যক্তিগতভাবে তিনি আহত হয়েছেন ফজলুর রহমানের বক্তব্যে। এছাড়া অন্তর্বর্তী সরকারের দুর্নীতি নিয়েও বিতর্কে জড়ান পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিরোধী দলীয় চিফ হুইপ। এসব নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন সম্প্রতি সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন এবং দলের স্বনির্ভর বিষয়ক সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। আপনাদের দুজনকে স্বাগত আজকের আলোচনায়। সরোয়ার তুষার, শুরুতে আপনার কাছে আসি যে আজকে সংসদে যেটি বলছিলাম যে ফজলুর রহমান বলেছেন মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত ইসলামী করতে পারে না, আর বিপরীতে জামায়াতের আমির বলেছেন তিনি মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান, যেটা তিনি আগেই বলেছিলেন, এবং এই যে রাজনৈতিক দল করার স্বাধীনতা এটা মুক্তিযুদ্ধকে করেছে বা না করেছে তার উপর তো নির্ভর করে না। তো এই যে তাদের যে বদানুবাদ, এর বাইরে এসে যদি আমরা একটু নির্মোহভাবে বিশ্লেষণ করি যে আসলে এভাবে বলাটা যৌক্তিক নাকি এই বিতর্কেরও তো একটা সুরাহা হওয়া দরকার। আমরা এই বিতর্ক অনেকদিন থেকেই দেখছি। জি, আপনাকে ধন্যবাদ। এটা খুবই দুর্ভাগ্যজনক যে বিএনপি লম্বা সময় ধরে জামায়াত ইসলামীর সাথে একটা জোটে ছিল এবং যাদেরকে তারা ক্যাবিনেট দিয়েছিল জামায়াত ইসলামীর, তাদের বিরুদ্ধে এই অভিযোগটা সরাসরি। এখনকার যে জামায়াত ইসলামীর যে নেতৃবৃন্দ আছেন তাদের বিরুদ্ধে কিন্তু এই অভিযোগ না ব্যক্তিগতভাবে, কিন্তু বিএনপি যাদের সাথে ক্যাবিনেট শেয়ার করেছিল তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল। তখন আমরা বরং আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর থেকে শুরু করে সমস্ত দলের নেতাদেরকে বলতে দেখেছি এই যে আওয়ামী লীগ এই ধরনের সেম যে ল্যাঙ্গুয়েজগুলো আজকে অনেক, শুধু ওই ফজলুর রহমান সাহেব না, আরও অনেকে আন্দোলন পার্থসহ আরও অনেক সংসদ সদস্যের কথা শুনলাম। মোটামুটি তাদেরকে ফ্রি স্পিচ দিতে দিলে, যে রাষ্ট্রপতির উপর ভাষণ, এটা তো এক ধরনের ফ্রি স্পিচ। তো এই ফ্রি হিট করতে দিলেই তারা রাজাকার ছাড়া আর কোনো কথা বলতে পারছেন না। এটা খুবই আনফর্চুনেট। আবারও আপনি দেখবেন আজকে এক পর্যায়ে, আমি এই জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ দিতে চাই, তিনি এক পর্যায়ে উঠে কিন্তু বললেন যে এই ইস্যুর মধ্য দিয়ে দেশ জাতিকে বিভক্ত করা যাবে না এবং এটা যেন আমরা পুরনো ওই আওয়ামী লীগের মতো করে আবারও ফিরিয়ে নিয়ে না আসি। এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলো এখন কেন প্রাসঙ্গিক হচ্ছে, কেন আপনার বারবার রাজাকার বলতে হচ্ছে, কেন রাজাকার গালি দিতে হচ্ছে? আপনি একজন সংসদ সদস্য, আপনাকে সময় দেওয়া হয়েছে, আপনি বলেন আপনি কি করবেন, কিভাবে কি করবেন, বা আপনার দল কিভাবে সামনের দিনগুলোতে রাষ্ট্র পরিচালনা করবে, সেই সব বিষয়ে আপনাদের মন্তব্য আমরা শুনতে চাই। একটা ভবিষ্যৎমুখী বক্তব্য তাদের কাছে জাতি শুনতে চায়। কিন্তু আমরা দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমরা দেখি যে এটাকে ওই রাজাকার ট্যাগিংয়ের যে রাজনীতি, সেই রাজনীতির দিকে চলে যায়। এবং আজকে তো ফজলুর রহমান সাহেব এক পর্যায়ে রাজাকারের বাচ্চা এই শব্দও ব্যবহার করেছেন এবং এই শব্দ নিয়েই কিন্তু আপত্তি ছিল আওয়ামী লীগ আমলে, শেখ হাসিনার আমলে। তো এটা এখন আসলে বিএনপি যে অতিরিক্ত এই রেটরিকে ফেরত যাচ্ছে, এটা তাদের জন্য ভালো হচ্ছে কিনা তাদেরকে বিবেচনা করতে হবে, কারণ এটা তাদেরকে কোনো কিছু দেবে না। বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ এটা চূড়ান্ত ব্যবহার, এই যে রাজাকার এবং মুক্তিযুদ্ধের কার্ড, চেতনার কার্ড খেলা, এটার চূড়ান্ত ব্যবহার আওয়ামী লীগ করে ফেলেছে। এবং করে আপনি একটা মঞ্চনাটক হয়েছে, সেটার কস্টিউম ফেলে রেখে আওয়ামী লীগ পালিয়ে গেছে। ওই কস্টিউমকে আপনি ব্যবহৃত ওই কস্টিউমকে যখন আবার বিএনপি পরার চেষ্টা করছে, এটা ক্লাউন ছাড়া আর কিছু মনে হবে না। যেমন ওয়েন দি ড্রামা ইজ এন্ডেড আপ, ড্রামা যখন শেষ, তখন আপনি যখন আবার নতুন করে এটা করার চেষ্টা করছেন, তখন এটা খুব বেশি দর্শকের হাততালি পাবে না, কারণ দর্শকও চলে গেছে। ওই খেলা শেষ, ওই মঞ্চে নাটক দেখা শেষ, দর্শকও চলে গেছে। এ কারণে আমরা সামনের দিকে তাকাতে চাই, এই ধরনের ট্যাগিংয়ের বাস্তবতা থেকে বেরিয়ে আসতে চাই। সামনের দিকে তাকিয়ে তাদের উচিত হচ্ছে কি করে তারা দেশকে কি গুড গভর্নেন্স কীভাবে দেবে। এতগুলো সমস্যা আজকে এই যে এখন আপনাদের লাইভ দেখছিলাম বসে বসে, নিউ মার্কেটে এফ রহমানের হলের পাশে গুলি করে একজনকে মেরে ফেলেছে, ওপেন ফায়ারিং। ফ্যামিলি কার্ডের বিরুদ্ধে আজকে পত্রিকার নিউজ যে 18% অনিয়মের অভিযোগ এসছে, যেগুলো কার্ড ডিস্ট্রিবিউটেড হয়েছে। ফুয়েল ক্রাইসিসের অবস্থা জানেন, এখনও লাইন কমে নাই এবং বিএনপি সরকারের ভুল পলিসির কারণে এগুলো চোরাচালানির দিকে গেছে। যখন দাম বাড়ানোর কথা ছিল তখন আপনি দাম বাড়ালেন না, দামটা ধরে রাখলেন। যখন বিশ্ববাজারে দাম বেড়েছে, কিন্তু অটো প্রাইসিং ফর্মুলা অনুযায়ী আপনার বাড়ানোর কথা ছিল, তখন আপনি বাড়ালেন না। ফলে চোরাচালানিরা একটা ইনসেন্টিভ পেল, কীরকম যে বিশ্ববাজারের চেয়ে কম দামে কিন্তু আমাদের ডোমেস্টিক মার্কেটের চেয়ে বেশি দামে তারা বিক্রি করে আমার ধারণা হাজার হাজার কোটি টাকা মুনাফা করে নিয়েছে ইন দ্য মিন টাইম। এবং যারা তখন হোর্ডিং করেছে, মজুত করেছে, তারা কিন্তু এখনই যে বাড়তি দামে বিক্রি করা শুরু করবে। তো এই ক্রাইসিসটা আপনি টোটালি ফেল করেছেন। এবং এই যে আপনাদের টেলিভিশন সম্ভবত
2 দিন আগে একটা অনুসন্ধানের নিউজ করলো যে আপনার মেঘনার যে ডিপো সেখান থেকে বেনামি এজেন্সিতে তেল যাচ্ছে, অথচ আমরা পাম্পে তেল পাই না, তেলের হাহাকার। তো এগুলো হচ্ছে আমাদের জেনুইন সমস্যা। আপনার ইলেকট্রিসিটি গ্রামে 8-10 ঘন্টা হচ্ছে, কৃষকরা ডিজেল পাচ্ছে না, সারের চড়া দাম, এবং তারা তাদের ন্যায্য মূল্য পাচ্ছে না, এটা নিয়ে তাদের মধ্যে হাহাকার আছে। সরকার তাদের ইশতেহারে বলেছে যে তারা দেবে, আপনার ন্যায্য মূল্য দেবে, কিন্তু এখন তাদের উৎপাদন খরচের চেয়ে কম দিচ্ছে। তারপর হচ্ছে আপনার ডিমের দামের ব্যাপারে একটা আজকে ইন্টারেস্টিং নিউজ দেখলাম, 42 টাকা দাম বাড়ার পরে, মানে হালিতে যে দেশে যুদ্ধ চলছে সেই ইরানে 42 টাকা হালিতে 42 টাকা বাড়ার পরে এখন দাম হচ্ছে হালিতে 74 টাকা, 42 টাকা বাড়ার পরে। বাংলাদেশ হচ্ছে 50 টাকা হালিতে। সো এটা শুধু ডিমের উদাহরণ আনলাম, এরকম যে আমি আরো উদাহরণ আনি আরো আনা যাবে। তার মানে এগুলো হচ্ছে রিয়েল ক্রাইসিস যেগুলোর ব্যাপারে, এবং আপনি সেগুলোর ব্যাপারে সরকার উদাসীন। টাকা ছাড়া ফেরত এসেছেন কিন্তু আইএমএফ থেকে, ঋণ কিন্তু পান নাই। অর্থমন্ত্রী কিন্তু তার টিম নিয়ে গেছেন, এবং আপা চীন থেকে কি সুসংবাদ নিয়ে এসছেন আপারা জানি না, কিন্তু আইএমএফ থেকে কিন্তু কোনো টাকা পয়সা নিয়ে আসতে পারেনি, এবং তারা বলেছে ঋণ দেবে না। কেন দেবে না? বিকজ আপনার রেভিনিউ কালেকশন নাই, আপনি ব্যাংক রিফর্ম করেন নাই, এনবিআর রিফর্ম করেন নাই, কিন্তু একের পর এক ব্যয়ের খাত খুলেছেন। এগুলো হচ্ছে জেনুইন ক্রাইসিস। এগুলোর থেকে দৃষ্টি ঘোরাতে বিএনপি দুটো রাস্তা নিয়েছে বলে আমার ধারণা। একটা হচ্ছে সমানে আমি রাজাকার বম্বারিং করতে থাকবো, আরেকটা হচ্ছে ক্যাম্পাস আমি অস্থিতিশীল করবো, এখানে ওখানে গুপ্ত লিখতে থাকবো, এবং এক ধরনের ছায়ার সাথে ফাইটিং করব, নিজের ছায়ার সাথে আমি ফাইট করতে থাকবো, যে আমার ছায়া হলো আমার গুপ্ত, এটা বলতে থাকবো। এই দুটো বিএনপিকে কিন্তু মানে এই দফা কি বলে ছাড়পত্র দেবে না। ধন্যবাদ স্যার তুষার। নীলুফার চৌধুরী মনি, অভিনন্দন যে আপনি বিএনপির পক্ষ থেকে সংসদ আসনে মনোনয়ন পেয়েছেন, শীঘ্রই সংসদে যাবেন। আমরা সংসদ নিয়ে আলোচনা করছিলাম। জ্বালানি সংকট এবং লোডশেডিং নিয়ে নিশ্চয়ই আপনার বক্তব্য আছে, কেননা কিছু সিগনিফিক্যান্ট পরিবর্তন আমরা দেখেছি। সরোয়ার তুষার যে কথাগুলো বললো, নিশ্চয়ই আপনার এই বিষয়ে বক্তব্য আছে, সে বিষয়ে তো বলবেনই। এই যে সরোয়ার তুষার আরও একটি কথা বলেন, সামনের দিকে এগিয়ে যাওয়ার কথা, যেমনটি স্বরাষ্ট্রমন্ত্রী ও সংসদে বলেছেন। পেছনকে বা অতীতকে ভুলে কি সামনে এগিয়ে যাওয়া যায়? আপনার কি মনে হয় এই যে জুলাই এবং 71 এবং 24-এর যে তুলনা, এই তুলনার সমাধান কি হয়েছে? আমরা সেই সমাধান পেয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো এমন অবস্থা কি তৈরি হয়েছে, না এখনো সে বিষয়ে, যেটা বিএনপি মাঝে মাঝে বলে থাকে, সে বিষয়ে আরো কিছু আলোচনার দরকার আছে? ধন্যবাদ যারা শুনছেন এবং আমার সহ আলোচক সবাইকে ধন্যবাদ। এখন আপনার অনেকগুলো কথা তুষার বলেছেন, সেটার জবাব দিব না আপনার প্রশ্নের জবাব? না, দুটোই। আমি তো বলেছি আপনার প্রাসঙ্গিক মানে সাম্প্রতিক ইস্যু নিয়েও বলবেন, আর যেটি আমরা আপনার কাছে জানতে চাইলাম যে আমি আপনাকে একটা বেসিক কথা বলি। বেসিক কথা হচ্ছে পৃথিবীতে কখনো বেসিকটা চেঞ্জ হয় না। আপনার আমার জন্ম বৃত্তান্ত কখনো কোনো দিন চেঞ্জ হবে না, অন্য কিছু চেঞ্জ হতে পারে, কিন্তু এই বৃত্তান্ত CSRS চেঞ্জ হবে না। ঠিক তেমনই আজকে যারা বিরোধী দলে আছে তাদের জন্ম বৃত্তান্ত, যারা সরকারি দলে আছে তাদের জন্ম বৃত্তান্ত শেষ হবে না। যেটা তুষার বললেন যে একসাথে আমরা কাজ করেছি, যুগপৎ আন্দোলন করেছি, এবং এইটার জন্য শাস্তি আছে, আপনার বৃত্তান্ত নিয়ে শাস্তি আছে, সুবিধা আছে, কিন্তু রাজনীতি করা যাবে না এটা কিন্তু নাই। যেহেতু রাজনীতি করা যায় সেহেতু যুগপৎ আন্দোলন করা যায়, যেহেতু যুগপৎ আন্দোলন করা যায় সেহেতু যুগপৎ আন্দোলনের ফলাফল ভাগ বাটোয়ারা করা যায়। যে এটা কেউ সামনে ধরে দেয়, যেমন ধরেন আওয়ামী লীগ অনেক বলতো, আজকের আওয়ামী লীগ না, আর আজ থেকে আরও 50 বছর 40 বছর আগের আওয়ামী লীগ অনেক কিছু বলতো, কিন্তু যখন শাহ আজিজকে আমরা দেখতাম যে তাকে বিদেশ নিয়ে যাওয়া হতো কিংবা মাসোহারা দেওয়া হতো, তখন কিন্তু আবার আমাদের ওই হিসাবটা অন্যরকম থাকতো। কিংবা আওয়ামী লীগের সময় যখন প্রথম আমরা নূর মৌলানাকে, যখন রাজাকার হিসেবে চিহ্নিত নূর মৌলানাকে যখন আমরা পতাকা দিতে দেখতাম, তখন মনে হতো যে এটা নতুন কিছু না। ঠিক আছে, তো এই যে নতুন এবং পুরান নিয়মটা কি, আপনার CSRS চেঞ্জ হবে না, কিন্তু আমার এক্সকিউজের জন্য, আমার সিম্পেথির জন্য, আমার পূর্ব অনুশোচনার জন্য, পূর্ব মানে খারাপ কাজের অনুশোচনার জন্য আমি কিন্তু ক্ষমা পেতে পারি, বা আমার শাস্তির পরে আমি ক্ষমা পেতে পারি। কিন্তু যখন যে দেশের বিরোধী দল স্ট্রেট আপনার শহীদ মিনারে গিয়ে বলে যে শুধুমাত্র নিয়ম পালন করার জন্য আমরা এসেছি, বুঝেন আপনি, তার মানে তারা কিন্তু তাদের 71-এর জায়গা থেকে কোনো চেঞ্জ আসে নাই তাদের। কিংবা স্মৃতিসৌধে যেয়ে যদি বলে যে নিয়ম পালনের জন্য এসেছি, তাহলে আমরা ধরে নিতে পারি তারা কোনো এক্সকিউজ কোনো দিনই চান নাই, তারা এখনও এটা ধারণ করেন। কিংবা আপনার জাতীয় সঙ্গীতে যখন তারা দাঁড়ান না, বা জাতীয় সঙ্গীত তারা ধারণ করেন না, বা জাতীয় সঙ্গীত নিয়ে তারা ইন্টারিম গভর্নমেন্টের সময় প্রশ্ন তুলেন, তখন কিন্তু আমরা মনে করতে পারি যে তারা তাদের জায়গায় তাদের অবস্থান করছে, এবং এটার একটা বিহিত হওয়া উচিত। সেই বিহিতের জন্য যারা 71-এ ধারণ করেছে, 71-কে
অনেক 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 রক্তের বিনিময়ে এই দেশটা স্বাধীন হয়েছে, এই দেশের সার্বভৌমত্ব এসেছে। তুষাররা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে জন্মগ্রহণ করেছে, ঠিক আছে? তারা কিন্তু তাদের আমাদের বাবার জায়গায় যারা, আমাদের দাদার জায়গায় যারা, তুষারদের দাদার জায়গায় যারা, আমাদের বাবার জায়গায় যারা, তারা কিন্তু এই কথাগুলো তাদের আবেগের সঙ্গে ডিপেন্ড করে। আপনি যত কথাই বলেন, একজন মুক্তিযোদ্ধার আবেগ আর একজন রাজাকারের আবেগ কিন্তু এক হতে পারে না, অন্তত স্বাধীন সার্বভৌম কোনো দেশে হতে পারে না। সেইখানে এই কথাগুলো থেকে যাবে, এই কথাগুলোকে সম্মান করতে হবে। এই কারণে আমি সম্মান করি ৭১-কে, এটা আমার অস্তিত্বের লড়াই। আমি সম্মান করি ২৪-কে, সেটা আমার আপনার এখানে সভরেন্টি ছিল না, এখানে ছিল স্বৈরাচারের সঙ্গে দেশপ্রেমিকদের লড়াই। স্বৈরাচারের সাথে দেশপ্রেমিকদের লড়াই, এটা ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট, বাট অস্তিত্বের লড়াইয়ের সঙ্গে তুলনা করা যায় না। আমি এই কথাটাই বলতে চাই, এবং মহান জাতীয় সংসদে যদি আমি সুযোগ পাই আমি এই কথাটাই বলবো। আমার দুইটাই দরকার আছে, কিন্তু কোনটা বেশি দরকার, কোনটা কুইনাইন আর কোনটা প্যারাসিটামল, আমাকে বুঝতে হবে কোনটা। তো এই জায়গাটা বোঝার জন্য আমি বলবো আমার যারা অনুজ, আমার যারা সন্তান তুল্য, তারাও যেন এই কথাটা বুঝে। তাদের বেসিকের সাথে অন্যান্য কিছু মিলানো যাবে না। অন্যান্য ভেরি ইম্পর্ট্যান্ট হতে পারে। আমরা যখন 10টা সাবজেক্টে পরীক্ষা দিই বা 8টা সাবজেক্টে, প্রত্যেকটা সাবজেক্ট আমাদের জন্য ইম্পর্ট্যান্ট বলেই কিন্তু আমাদেরকে নির্ধারণ করা হয়। কিন্তু কোনো কোনো সাবজেক্ট, যেমন আপনার ম্যাথমেটিক্স, যেমন আপনার একটা বাংলাদেশের বাংলা, যেমন আপনার কোনো লিটারেচার, সেটার ইম্পর্টেন্সই জিওগ্রাফির ইম্পর্টেন্সই এক না। জিওগ্রাফি জানা প্রত্যেকের দরকার, কিন্তু কেউ কম জানলে কোনো সমস্যা হয় না। কিন্তু আপনার ম্যাথমেটিক্স না জানলে কিন্তু তার অনেক বড় সমস্যা হয়, প্রত্যেকটা মানুষের হিসাবে গন্ডগোল হয়, মাথায় গন্ডগোল হয়। আমার এই জায়গাগুলা বেসিকটা আমার বুঝতে হবে। চেতনার কাঠ খেলা আওয়ামী লীগ খেলেছে বলেই রাজাকারের প্রশ্ন এসেছিল যে আমরা সবাই রাজাকার। এটা কিন্তু এক ধরনের এটা মানে টিচ করা, যে টিচটার দরকার ছিল সেই দিন। কিন্তু আজকের যে চেতনা, সেই চেতনাগুলোর কিন্তু দরকার নাই। আমাকে বুঝতে হবে কোন সময়ে কোন চেতনাটা আমাকে কাজে লাগাতে হবে। সো অন্যায় অপকর্ম সব সময়, আওয়ামী লীগের জন্য যেটা অন্যায় অপকর্ম, বিএনপির জন্য সেটা অন্যায় অপকর্ম, এবং খুদ এনসিপি যদি বলে বা জামাত যদি বলে সেটাও অন্যায় অপকর্ম। আমরা যদি ওই জায়গায় আইনের শাসন যদি আমরা মানি, আমরা কয়দিন পর আজকে নিউ মার্কেটে আমরা প্রত্যেকটা মৃত্যুই কিন্তু সমান কষ্টদায়ক। বাট আপনার বুঝতে হবে যে মব কোনটা, দিনে কয়টা মব, 10টা মব হলে কি হয়, একটা মব হলে কি হয়। মব আবহমান কাল যাবত একদম পৃথিবী সৃষ্টির থেকে মব হয়ে আসছে, এখনও হচ্ছে। কিন্তু 10টার জায়গায় যদি একটা হয়, সেটা কি তুলনামূলক কম না বেশি? আমি কিন্তু তার মানে এই বলছি না যে নিউ মার্কেটের যে ছেলেটা মারা গিয়েছে সেটা মামুলি কোনো ব্যাপার। সে ছেলেটার মৃত্যুও যেমন, আমার মৃত্যুও ঠিক তেমনই। আমি ওই জায়গাটা ফিল করেই কথাটা বলছি যে বিএনপি দায়িত্ব নিয়েছে রাষ্ট্রীয় মাত্র 2 মাস সামথিং, মাত্র 2 মাস কয়েকটা দিন। তো এই 2 মাসের বিএনপিকে যেভাবে চুলচেরা হিসাব করছেন, আমার কথা হচ্ছে যখন 18 মাসের ইন্ট্রিম সরকার যখন টিকা দিতে পারলো না, যখন টিকা ইম্পোর্ট করলো না, যার জন্য শত শত বাচ্চা সন্তান আমাদের আগামী দিনের ভবিষ্যৎ যারা মারা গেল, এবং এখনও 19,000 20,000 সন্তান যখন অসুস্থ অবস্থায় আছে, কয়জন এর মধ্যে মারা যাবে আমরা জানি না, ওটা নিয়ে কিন্তু মহান জাতীয় সংসদে আলোচনা হচ্ছে না। আপনার কোনটা তেল নিয়েও কিন্তু ওইভাবে আলোচনা হচ্ছে না। এই তেলটাকে কেন্দ্র করে, আন্তর্জাতিক যুদ্ধকে কেন্দ্র করে একটা কমিটি বিএনপি করেছে, 2/3 মেজরিটির বেশি পাওয়া বিএনপি, তারা কিন্তু 5 জনই নিজেরাও প্রতিনিধি দিয়েছে, এবং বিরোধী দলকেও কিন্তু 5 জনই প্রতিনিধি দিয়েছে। বিরোধী দল কিন্তু মুলতবি প্রস্তাব চেয়েছে জ্বালানি ইস্যুতে কথা বলার জন্য। তো এই যে কথা বলার জন্য, এটা নিয়ে কিন্তু তারা কোনো মানে ভালো কথা বলতে পারে না, বিএনপিকে থ্যাঙ্কস বলতে পারে না। যখন একটা কথা যেটা হয়, যেটা সবচেয়ে দরকার, যেটা কিন্তু অতীতে কোনো দিনই ছিল না। আপনার মনে আছে 15.5 বছর আওয়ামী লীগ বিএনপিকে দেখিয়ে বলতো যে যাদের হাতে জামাতের রক্ত, 71-এর রক্তের লোকরা লেগে আছে, তাদের সঙ্গে আমরা এক জায়গায় বসবো না। বিএনপি কিন্তু তা বলে নাই। বিএনপি কিন্তু সমান সমান করেছে যে তোমাকে ম্যান্ডেট দিয়েছে জাতি, তুমিও আমার সাথে আসো, কম দিয়েছে বাট তুমি সমান সমানই আসো। এই জায়গাগুলো, এই সম্মানগুলোর কথা আপনারা কিভাবে বেমালুম ভুলে গিয়ে আপনারা এমন কথা বলেন। 2 মাসের সরকারকে যেটা বলার প্রশ্নই আসে না। আপনার যদি একটা সরকার আসতে না আসতে তেলের দামটা বাড়তো আন্তর্জাতিকভাবে, সেদিন আপনারা কি বলতেন? আন্তর্জাতিকভাবে বাড়ছে এটা বলতেন না, বলতেন এমন কথা যেটা আপনি মনে করতেন, যেটা আপনার দলের চিফ বলে 2 মাসে নাকি সর্বোচ্চ অজনপ্রিয় হয়েছে। তো অজনপ্রিয় হয়েছে 2 মাসে, তো জনপ্রিয়তার মাপকাঠি থাকার কথা না। আপনার 100 দিন যেখানে হানিমুন পিরিয়ড বলা হয়,
সেইখানে 2 মাসকে আপনি সর্বোচ্চ অজনপ্রিয় বললেন। আপনার প্রত্যেকটা জায়গায় কার্ড পাঠালো যেটুকু করেছে, কৃষককে ঋণ মওকুফ করে দিল, অথচ আপনারা বললেন যে অনিয়ম হয়েছে। কাজ করতে গেলে কিছু অনিয়ম 2-1টা হয়ই, 10টা কাজ করলে একটা অনিয়ম হয়। আপনি ওটা নিয়ে বসে থাকলেন, আপনি কাজই করলেন না। আপনারা যেটা নিয়ে কি বললেন, আপনারা গাড়ির কথা বললেন, গাড়ি নিবেন না, আপনারা প্লট নিবেন না। বিএনপি কিন্তু কিছুই বলে নাই, বিএনপি প্রমাণ করে দিল কাজে যে গাড়ি এবং প্লট নিবে না। আচ্ছা, তারপরে আপনারা কি বললেন, আপনাদের গাড়ি নেই, মহান জাতীয় সংসদে বলা শুরু করলেন আপনাদের সেটা চাই। তো এই যে আপনারা দ্বিচারিতা তো জনগণ পছন্দ করে না। জনগণ পছন্দ করে না বলেই 24-এর এত বড় ঘটনার পরে, রেভলিউশনের পরে আপনাদের মানুষ ভোট দিতে কুণ্ঠিত হয়েছে। এই যে কুণ্ঠিত হওয়াটাকে যদি মনে রাখেন যে সামনের দিনে যেন বাংলাদেশের জনগণ কুণ্ঠিত না হয়, তাহলে আপনারা ওইভাবে কাজ করবেন। ধন্যবাদ আপা। আমাদের নিশ্চয়ই সরার তুষার অনেক জমা হয়ে গেছে কথা, বিরতির পরে সে বলবো সেগুলো। আপাতত একটা বিরতিতে যাচ্ছি, দর্শক আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরলাম আজকের আলোচনায়। সরার তুষার, আমরা ইদানিং দেখছি যে অন্তর্বর্তী সরকারের সাথে বা অন্তর্বর্তী সরকারকে নানানভাবে বিতর্কিত করার চেষ্টা করা হচ্ছে, এবং আমরা সম্প্রতি দেখলাম যে ডক্টর ইউনূসের যে 1 বছরের যে নিরাপত্তার বিশেষ ব্যবস্থা ছিল সেটি কমিয়ে 6 মাস করা হয়েছে। আজকে সংসদে পররাষ্ট্র প্রতিমন্ত্রী অভিযোগ করেছেন যে অন্তর্বর্তী সরকারের যেই তরুণ উপদেষ্টারা তারা এত অল্প সময় দায়িত্ব পালনের ভিতরে এত বড় বড় দুর্নীতি করেছে, সেগুলোর বিষয়ে তিনি সংসদে উত্থাপন করেছেন, সেগুলোর সমালোচনা করেছেন। বিপরীতে আপনার দলের যিনি প্রধান তিনি বলেছেন যে আপনারা তো সরকারে আছেন, আপনারা পারলে সেই দুর্নীতির ঠিকুজি বের করেন। তো আপনার কি মনে হয় যে যেটি হাসনাত আব্দুল্লাহ বলছিলেন এর আগে সংসদে, যে নদী পার হওয়ার পর মাঝি তুই কার, মানে একটি সম্পর্কের উদ্ধৃতি দিয়ে, যে যেহেতু এখন বিপদ বা বৈতরণী পার হয়ে গেছে, হ্যাঁ এরকম, যে এখন কি আসলে সেরকমই অবস্থা হয়ে দাঁড়িয়েছে? দেখেন, ব্যাপারটা কমপ্লেক্স। এখানে বিএনপি 2টো কৌশল অবলম্বন করেছে। একটা হচ্ছে পাবলিকলি ইন্টারিম সরকারকে ইচ্ছামতো কামান দাগানো, যে এটা হয় নাই, ওটা হয় নাই, এবং এইটা করতে করতে তারা কিছু ক্ষেত্রে ভুল তথ্যও দিচ্ছে। এমনকি মাননীয় প্রধানমন্ত্রীও সংসদে, অন্য কোথাও হলে একটা কথা ছিল, সংসদে কিন্তু এ ব্যাপারে তাদের ভাষা অনুযায়ী, সংসদীয় ভাষা, অসত্য তথ্য দিয়েছেন হাম নিয়ে। হামের যে ক্রাইসিসটা চলছে এটা খুবই অ্যালার্মিং এবং অত্যন্ত বিপজ্জনক এবং জরুরি পরিস্থিতি রাখার মতো, সেটা অন্য বিষয়। আমি জানি না যে এটার পেছনে আসল কারণ কি, কিন্তু এই যে টিকা দেওয়া হয় নাই, এটা অ্যাবসলিউটলি রং স্টেটমেন্ট। এটা যারা তাকে তথ্য দিয়েছেন তারা ভুল তথ্য দিয়েছেন। উইথ ডকুমেন্ট এটা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানগুলো দেখিয়েছে যে 2025 সালে 2 ডোজ MR1 এবং MR2 92% এবং 90% কাভারেজ ছিল। তবু কেন হামের এটা হচ্ছে সেটা আমি জানি না। টিকায় কোনো সমস্যা ছিল কিনা, অন্য কোনো প্রবলেম ছিল কিনা সেটা জানি না। ফলে তারা একদিকে এই কামানটা দাগান, অন্যদিকে তাদের সাথে কিন্তু ইন্টারিমের অত্যন্ত ভালো আন্ডারস্ট্যান্ডিং ছিল। এটার একটা তো লন্ডন মিটিং, তো এটা একেবারে অবভিয়াস একটা কানেকশন। মানে নিরাপত্তা উপদেষ্টা ফ্ল্যাগ উড়িয়ে আপনি গেলেন এবং আপনি এরপরে হয়ে বের হলেন, কি বলে এটাকে, পররাষ্ট্রমন্ত্রী হয়ে বের হলেন। ফলে এটা তো, এবং অ্যাটর্নি জেনারেল টু আইনমন্ত্রী, এবং যে অ্যাটর্নি জেনারেল হয়ে আপনি সমস্ত অধ্যাদেশগুলো প্রণয়নের সাথে আপনার অফিস ঘোরতরভাবে সংযুক্ত ছিল, ইনক্লুডিং ওই জুলাই সনদ আদেশ। এখন আপনি আইনমন্ত্রী হয়ে বলছেন ওইটা আমার সরকারের পাবলিক পলিসি ছিল, এটা আমার সরকারের পাবলিক পলিসি। আপনার কোনো পার্সোনাল ইন্টিগ্রিটি নাই, আপনি কতগুলো বিষয় আপহোল্ড করবেন না, জাস্ট আপনি ওই সরকারের সময় এটা করবেন, এই সরকারের সময় এটা করবেন। এখন এই যে ধরেন কিছু মানে রেটরিক আকারে এই কথাগুলো বলা হয়েছে, আজকেও বলা হয়েছে আপনি, এবং তারা এগুলো কিন্তু কোনো প্রমাণ কিছু দিতে পারেনি। আমি মনে করি যে বিএনপির অন্তর্বর্তী সরকারের কাছে লক্ষ কোটিবার শুকরিয়া জানানো উচিত। কেন জানেন? কারণ হচ্ছে যদি তারা বারবার বলেছে কিন্তু বিএনপি পুরোটা সময় জুড়ে, আপনার এখানেও কতবার আমরা এগুলো নিয়ে কথা বলেছি যে সরকার হয়তো নির্বাচন দেবে না, এটা করবে ওটা করবে, নির্বাচন দেওয়ার কোনো 5 বছর থাকার কোনো তাদের একটা দূরভিসন্ধি আছে ইত্যাদি, এই ধরনের কথাগুলো বলেছে না। যদি এই ধরনের স্লাইটেস্ট কোনো ইচ্ছা তাদের মধ্যে থাকতো, তাহলে বেগম খালেদা জিয়া কিংবা তারেক রহমানের মামলাগুলো এইভাবে দ্রুত গতিতে নিষ্পত্তি হতো না। শুধুমাত্র তারেক রহমানের মামলা নিয়ে যদি নাড়াচাড়া করতে থাকতো, অবভিয়াসলি ওই মামলাগুলো পলিটিক্যালি মোটিভেটেড ছিল, কিন্তু ইন্টারিম সরকারের এই আন্তরিকতা ছিল যে এগুলো আমরা দ্রুততম সময়ের মধ্যে কোয়াশ করবো এবং তাকে দায়মুক্তি দেব। যদি না দিত, যদি তার অন্য কোনো ইল ইন্টেনশন থাকতো, তাহলে সেইটা শুধুমাত্র এই মামলাগুলোর ডেট পিছাতে থাকলেই তো হবে। এই সাগরুনি মামলা কতবার ডেট পিছিয়েছে, এখনও দেখলাম আবার 6 সপ্তাহ পরে দিয়েছে। তো এটা হতে থাকে। ফলে এই যারা
একটা সুষ্ঠু নির্বাচনে আমি মনে করি যে আজকেও বলেছে অনেক ষড়যন্ত্রের মধ্য দিয়ে তারপর আমরা একটা নির্বাচন পেয়েছি, একটা সেকেন্ডের জন্য নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হয় নাই, বরং এটা বিএনপির একটা রেটরিক ছিল দ্রুত নির্বাচন আদায় করার জন্য। ফলে তারা এই কথাগুলো না বলাটাই ভালো, কারণ অন্তর্বর্তী সরকারের সাথে আমি এটা আরেক জায়গায় বলেছি যে এমনিতে বলা হয় যখন এটার দোষ দেওয়ার বেলায় এই আপনাদের সরকার মানে ছাত্রদের সরকার, কিন্তু আমি দেখতে পাচ্ছি যে মধুচন্দ্রিমা এই সরকারের সাথে আসলে বিএনপি ছিল। আর আমি বলেছি যে রবীন্দ্রনাথের একটা কবিতা থেকে যে আসলে আমাদের সাথে ছিল তার একটা মিছে আদর, ওই যে সুখ গেছে আছে সুখের ছলনা, হৃদয়ে তোর প্রেম গেছে আছে প্রাণপণ মিছে আদর। তো ইন্টারিম আমাদেরকে যেটা করেছে হলো মিছে আদর, আমাদেরকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করেছে। আর তার আসল প্রেম ছিল বিএনপির সাথে। কারণ আপনি ওই যে লন্ডন মিটিংটা একটা নজিরবিহীন ঘটনা, এবং এটার পরে পুরো পলিটিক্স শিফট হয়ে গেছে, প্রশাসন শিফট হয়ে গেছে বিএনপির দিকে, এগুলো আমরা সব দেখেছি। এই বৈঠকে কি আপনারা কি হিসেবে আখ্যা দেন? অনেকে তো কনস্পিরেসি কেন আপনি এটা তো আর আমাদের কিছু বলা লাগবে না। তাদের স্থানীয় প্রতিমন্ত্রী কি বলেছেন পার্লামেন্টে, যে অন্তর্বর্তী সরকার প্রধান ট্রফি নিয়ে গিয়ে দিয়ে এসেছে লন্ডনে, আমাদের যেতে হয় নাই, বলেছে না? মানে আপনি খেলার আগে ট্রফি দিয়ে এসে তারপর খেলায় নেমেছেন, এরকমই তো আমরা এটা ইন্টারপ্রেট করতে পারি ওনাদের বক্তব্য অনুযায়ী। ফলে বিএনপির এই জিনিসগুলো না ঘাটানোই ভালো, এবং এই যে কথায় কথায় দুর্নীতির এই ব্যাপারগুলো তোলা মানে একেবারে অকারণে অহেতুকভাবে শুধুমাত্র একটা রেটরিক আকারে, তখন কিন্তু ওই বিএনপির আমলের দুর্নীতির প্রসঙ্গ যেগুলো জেনুইন দুর্নীতি, সে কথাগুলো আজকে ইন্টারনেটের যুগে এই একটু আগে আমি দেখছিলাম যে ফজলুর রহমান আজকে জ্বালাময়ী বক্তৃতা দিলেন মুক্তিযুদ্ধ নিয়ে, ইন্টারনেটে ছেলে পেলে 1 ঘন্টার মধ্যে বের করে ফেলেছে যে উনি কয়েকদিন আগে বলেছেন যে এখন আপনারা জামায়াতের কোথায় যুদ্ধাপরাধী পেলেন, তাদের তো ফাঁসি হয়ে গেছে, এখন এগুলো বলা মানে জাতিকে বিভক্ত করা, তিনি বলেছেন। কিন্তু পার্লামেন্টে আজকে দেখেন জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছেন। আবার আরেকটা বিষয় হচ্ছে এই পার্লামেন্টে একেবারে শুরুতে আপনার মনে আছে শোক প্রস্তাবের কথা? হ্যাঁ, শোক প্রস্তাবে তো জামায়াত ইসলামী যাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধীর অভিযোগ, তাদের শোক প্রস্তাব, তাদের পক্ষে তাদেরকে শোক প্রস্তাব, শোক বইয়ের তালিকায় তাদের নাম লেখানোর ব্যাপারে কারা প্রস্তাব করেছে? জামায়াত ইসলামী না, বিএনপি করেছে। এতে কিন্তু দোষে কিছু নাই। তো আপনি তো তখন এটা টেবিল চাপড়ে এটাকে উদযাপন করেছেন, এখন আবার এই রাজাকার কিংবা এই যে এই সমস্ত জিনিস তুলে আনছেন কেন? এটা হলো স্রেফ তাদের একটা ওই কথার খেলার মধ্যে থাকার একটা প্রবণতা থেকে তারা এই কাজটা করছে। ধন্যবাদ সৈয়দ তুষার। আজকে যে বিষয়টি সৈয়দ তুষার বললেন এবং সংসদে আলোচনা হয়েছে যে অন্তর্বর্তী সরকার দুজন গুরুত্বপূর্ণ ব্যক্তি কিভাবে বিএনপির মন্ত্রিসভায় স্থান পেলেন, এটা কি স্বার্থের দ্বন্দ্ব তৈরি করে না যখন আপনি বলছেন যে অন্তর্বর্তী সরকারের অনেক কনস্পিরেসি এবং দুর্নীতির কথা? দেখেন, অন্তর্বর্তী সরকারের মধ্যেও কিন্তু ডিভাইডেশন ছিল। আপনার কেউ বলে আমি শাখা সাহেব যেমন ওপেন বলেছে ডিভাইডেশন, অনেক রাজনৈতিক দলের স্টেক ছিল। আমি বলি যেমন শাখা সাহেব নিজেই বলেছেন যে অনেক কিছু হতো, আমাকে ডাকা হতো না, বুঝেন। আবার আমরা নিজেরা দেখতাম কেউ খুব উপযাচক হয়ে অনেক কথা বলতেন যে তারাই দেশ পরিচালনা করছেন, আবার কেউ নেপথ্যে চলে বলেছেন যে মার্কিন চুক্তির সময় আমাকে ডাকা হয়নি। আবার কেউ আছে যে নেপথ্যে একদমই চুপচাপ ছিলেন। তো তাদের মধ্যে শ্রেণীবিন্যাস ছিল। সেই শ্রেণীবিন্যাসে যদি আপনার মনে হয় শত্রু মানে তো আমার বন্ধু, আমি যদি মনে করি যে আমার শত্রুতা করেছে তার ভেতরে তার সঙ্গে আরেকজনের শত্রুতা আছে, সেটা হলো আমার সমস্যা নাই, সুবিধা না হলে সমস্যা হবে না, সে থাকতেও পারে। আমি গুপ্ত তো সবখানে গুপ্ত তো শোনেন, গুপ্ত আপনার মনে করেন যে সমস্ত মানে এমন একটা চাবি নিয়ে দিছে সাইরা আপনার জাতীয় চরিত্রের যে পর্যন্ত আমি প্লিজ তোমার সময় বলি নাই, তোমার সময় বলো, যে পর্যন্ত আপনার বিরোধী দল না বলবে যে এটা গুপ্ত, ততক্ষণ পর্যন্ত আমি বা আপনি শুধু সন্দেহই করতে পারবো। গুপ্তকে আমি প্রকাশ্য করতে পারবো না, মনে হবে যে আল্লাহ আমি যে বললাম আসলে কি ঠিক হলো কিনা। এটা কিন্তু প্রত্যেকটা মানুষের ভেতরের একটা অবস্থান, মানুষের মনটা ভীষণ রহস্যজনক, এবং এই রহস্যের সম্পূর্ণ সদ্ব্যবহার করেছে বা অপব্যবহার করেছে আজকের বিরোধী দল। আমি ধিক্কার দেওয়ার ভাষাও আমি পাই না এই গুপ্তের রাজনীতিতে, যারা এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আমি যদি ধরি উদাহরণ হিসেবে দাঁড় করাই, গত 10টা কমিটি এখন পর্যন্ত বলতে পারবে না তারা কারা। তারা যেদিন বলবে আপনি ওই দিন জানতে পারবেন, এর আগে জানতে পারবেন না। এখন সে ছাত্র দলের মধ্যে ছিল না, ছাত্রলীগের মধ্যে ছিল না, আপনার এনসিপি তো ছিলই না তখন, না বামের মধ্যে ছিল। এমন বলা হয় যে 3-4টা ভিপি ক্যান্ডিডেট যেই পাশ করুক না কেন ওই গুপ্তের প্রতিষ্ঠা তাদের পাইতো, এবং সেইখানে বামও এইখান থেকে বাইরের কেউ না। আপনি বুঝেন তাহলে আমরা কত খারাপ পজিশনে আছি। তো এই যে ফাঁসি হয়েছে আপনার রাজাকার যে কথাটা সে বলল, ফজলু ভাই যদি বলে থাকেন তাহলে আমি মনে করি ফাঁসি যেটা হয়েছে, রাজাকার যারা আছে, ফাঁসি হলেই যে রাজাকার না থাকলে বয়সে রাজাকারে না কুলাইলে, তুষার যদি মনে করেন ওই সময় 71-এ তার জন্ম হয় নাই, অবশ্যই সে রাজাকার, এর মানে রাজাকার হতে পারে না, নেভার।
সে অবশ্যই রাজাকার চিন্তা হতে পারে চেতনায়। যদি তার ওই আদর্শটা মানে চিন্তা চেতনায় না, চিন্তা চেতনা এবং আদর্শটা, ওই আদর্শ, যে আদর্শ এখনো বলে যে আমরা শুধু আইন মানার জন্য, আমরা বিরোধী দলে আছি দেখে মানতে আমরা এখানে এসেছি, আমরা পালন করতে আসিনি, তাহলে ওকে যারা আপনার আদর্শ মনে করছে সেই তো রাজাকার। যারা ওই ওই সময়টাকে একটা সলিড আদর্শ মনে করছে সেই তো রাজাকার। রাজাকার হওয়ার জন্য প্রত্যেক সময় আপনার যে সঙ্গে থেকে যুদ্ধ করতে হবে, সঙ্গে থেকে নারীদেরকে সাপ্লাই দিতে হবে, নারীদেরকে অন্যায় জায়গায় জোর করে ঠেলে দিতে হবে, এটার মানে তো তা না। এটা সব সময়ের জন্য একই। এখনো যদি সে করে, যে কোনো মানুষ যে কোনো দিন রাজাকার হতে পারে, কিন্তু যে কোনো মানুষ যে কোনো দিন মুক্তিযোদ্ধা হতে পারে না। মুক্তিযোদ্ধা হতে গেলে যোগ্যতা লাগে, সেটা ধরে রাখতে গেলে আরও বেশি যোগ্যতা লাগে। তাই আমি বলছি যে বারবার এই কথা বলার কোনো কারণ নাই যে ওই সময়টা জন্ম হয় না। এটা জন্মগত রাজাকার না হলেও আদর্শগত রাজাকার সব সময়ের জন্য প্রত্যেকটা মানুষ, যে যারা ওই আদর্শহীন দলটাকে আদর্শ মনে করে তাদের জন্য। আর ষড়যন্ত্রের নির্বাচন যেটা নিয়ে কথা বললো, নির্বাচনের দিন পর্যন্ত ষড়যন্ত্রটা অব্যাহত ছিল। এটা যদি কেউ বলে থাকে কোনো দল অতি খাতির যত্ন করে যে এরা ধামের টিকা তাদের ছিল, সাপ্লাই দিছে, আর 18 মাসের মধ্যে তো কোনো টিকা ইম্পোর্টই করে নাই, এবং আওয়ামী লীগের সময় শেষ দিকে ইম্পোর্ট করে নাই। তারা কি বলেছে যে আমরা টিকা উৎপাদন করব। উৎপাদনের ক্ষেত্র কোথায় কোথায় করেছেন আপনি? কোন জায়গায়? একটা বাটিও তো কিনেন নাই, একটা ঘটি বাটিও কিনেন নাই আপনি টিকাটা উৎপাদন করার জন্য। মেশিন তো অনেক দূরের কথা। তাহলে এই সন্তানদের কি অবস্থা হবে? ধরেন আপনি তুষারের কথা ঠিক 90-92% টিকা দিছে, সেটা কি ডেট ভ্যালিডিটি ডেট নষ্ট হওয়ার পরে সেটা দিছে? আমি তো এটাই মনে করব, কারণ আপনি 8-10 বছর টিকা ইম্পোর্ট করেন নাই। টিকা 7-8 বছর কি থাকে ভ্যালিডিটি থাকে কোনো টিকার? এবং এইসব সেন্সিটিভ টিকার যেটা কিনা খোলার সাথে সাথে আপনার খাওয়ায় ফেলতে হয় বা পুশ করতে হয়, তাহলে এই জায়গাগুলায় এত নোংরামি করার পরে যারা প্রতিবাদ করতে জানে না, আমি তো তাদেরকে তাদেরই দোষর মনে করি, এখনো তাদেরকে দোষর মনে করি। এবং এই দোষরের এই যে আমি তোমাকে করে আসছিলাম সেটার কৃতজ্ঞতা আমি আজীবন পর্যন্ত তোমাকে দিয়ে যাব, এটাই তো আমরা দেখছি এখন। কারণ দোষ যত শত বিএনপির, 2 মাসের সরকারের, কিন্তু 18 মাস বা তারও আগের সেইগুলা কিন্তু তারা নিয়ে কোনো কথা নেই। কারণ আপনি যখন জাতিসংঘে যখন প্রোগ্রামে যান, তারা বিএনপির মতো অত বড় দলেরও 2 জন প্রতিনিধি, এনসিপির মতো ছোট্ট দলেরও 2 জন প্রতিনিধি, জামাতের মতো বিরুদ্ধে স্বাধীনতা তাদেরও 2 জন প্রতিনিধি, তাহলে তারা তো সেই সরকারকে তোষামোদী করবেই, সেই সরকারের সবকিছুই তাদের কাছে ভালো ঠেকবে, এটাই স্বাভাবিক। ধন্যবাদ আপা, ধন্যবাদ। আমাদের আরেকটা বিরতি নেওয়ার সময় আছে। দর্শক, আমরা বিরতি যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম আলোচনায়। নেলফার চৌধুরী মনি, যেহেতু আপনি মানে খুব শীঘ্রই সংসদে যাবেন, তো সেই বিষয়ে একটা প্রশ্ন যে এবার বিএনপি যাদের মনোনয়ন দিয়েছে সংরক্ষিত নারী আসনে, আমরা দেখলাম অনেকেই তাদের হলফনামা যেহেতু দিতে হয় তারা দিয়েছে। তো স্থাবর অস্থাবর সম্পত্তির দিক থেকে দেখা যাচ্ছে অনেকেই মানে কোটিপতির কাতারে, যদি কোটিপতি ধরেন তাহলে অনেকেই কোটিপতির কাতারে আছেন। একজন রাজনীতিবিদ কোটিপতি হওয়া মানে দর্শনীয় কিছু নয়, কোটিপতি তো লাখ টাকার মতো এক সময়, দর্শনীয় কিছু নয়, কিন্তু মানে কিছু কিছু বিষয় তো দৃষ্টিকটুও লাগে। তো সংসদ তো আর কোটিপতি বা ব্যবসায়ীদের জায়গা না। তো বিষয়গুলো আসলে রাজনৈতিক দল হিসেবে বা আপনি একজন অনেকদিন থেকে রাজনীতি করছেন, বিষয়টাকে আপনি কিভাবে দেখেন যে আসলে কি শেষ পর্যন্ত কোটিপতিদের ক্লাব হয়ে যেতে পারে? তো মনে হচ্ছে সংসদ। দেখেন, এইটা আসলে হয় কি, সংসদে যারা মানে সংসদে যাওয়ার লোকটা জায়গাটা চেঞ্জ হয়েছে। একটা সময় রাজনীতিতে যারা নিবেদিত ছিল তারা সংসদে ক্রনোলজিক্যালি চিন্তা করতেন, কিন্তু পরবর্তীতে একটা পর্যায়ে ব্যবসায়ীদের আস্তে আস্তে আনাগোনা শুরু হয়ে গেল। হতে হতে এখন আপনি যে দলকেই চিন্তা করেন, নতুন দলগুলো বাদ দাও, যেমন ধরেন এনসিপি, ওদের ছোট ছোট মানুষগুলোর দল, ওরা এখনও সিনিয়রদের নেয় নাই, যে কারণে ওটা নিয়ে আমি বলছি না। আপনি অনেক দলই দেখবেন যে এই যে ব্যবসায়ীদের রাজনীতি করতে টাকা লাগে, এটাও যেমন সত্যি। নেতারা কি করে অসহায় হয়ে যায় যখন ওই ব্যবসায়ীরা নিজেরাই ইন্টারেস্টেড ফিল হয়। তো এইটার আরেকটা দিক, এই যে যেমন ধরেন আমি আপনাকে পজিটিভ বলি, যে এই যে গাড়ি নিচ্ছে না, প্লট নিচ্ছে না, আরও যদি সুবিধা যেমন টিআরপি আর কাবিখা, এগুলো যদি আপনার স্থানীয় সরকারের মধ্যে ফেলে দেয়, অনেকেই দেখবেন এই সময় নষ্ট করার জন্য সংসদে আসতে চাইবে না। তখন ব্যবসায়ীরা আসতে চাইবে না, আবার প্রকৃত রাজনীতিবিদদের হাতে আগামীতে গুণগত পরিবর্তন আসবে আসবে
গুণগত মানটাকে চেঞ্জ করা হয়। এই মানটা যদি যার যে ন্যায্য হিস্সা সেখানে যদি চলে যায়, একজন আইন প্রণেতা আইন প্রণয়ন করবেন, একজন আইন প্রণেতা যতটুকু এলাকার সমস্যা এটা তুলে ধরবেন, কিন্তু সমস্যা তুলে ধরার পরের স্টেপটা স্থানীয় সরকার করবেন। যদি এরকম স্টেপ বাই স্টেপ হয় যে আইন প্রণেতার সম্মানটা অনেক বড় করে দেখা হয়, কিন্তু আইন প্রণেতার হাতে টাকার কোনো অপশন না থাকে, তাহলে আমার মনে হয় অনেক ব্যবসায়ী তাদের এত সময় নাই কিন্তু যে যেখানে আলগা সম্মান নেবে। মনোনয়নের ইস্যু আছে সেখানে তো বিএনপি আরো বেশি নিবেদিত প্রাণ, আরো বেশি প্রো পিপল নেত্রীদের মনোনয়ন দিতে পারতো। দেখেন নেত্রীরা, আমি মনে করি যে বিএনপি যে সিলেকশনটা করেছেন এটা অনেক কিছুর চেয়ে বেটার। আপনি নিজেও বলবেন এখানে শিক্ষিত নারীদের অগ্রাধিকার অনেক বেশি, এইখানে ত্যাগী নারীদের অগ্রাধিকার অনেক বেশি, এইখানে আপনার স্টুডেন্ট লিডার তাদের অগ্রাধিকার অনেক বেশি। আমি তো মনে করি যে, আর সবসময় সংখ্যাগরিষ্ঠতা নিয়েই এক্সাম্পল হয়, তো সেই জায়গায় আপনার এই যে নারী নেত্রীরা এরা প্রায় প্রত্যেকের পরিচিত, 2-4 জন ছাড়া। তা 2-4 জন বিভিন্ন পেশাদারিত্ব থেকে এসেছে, সেটা আমাদের ওইটা চিন্তা করার বিষয় না, এটা দল করবে। কিন্তু আমরা যে জায়গাটা পেয়েছি, আমার মনে হয় যে আমাদের সেট আপটা, মানে আমি অন্যদের পুরুষদের জায়গায় যাচ্ছি না, সাধারণদের কাছে, কিন্তু সংরক্ষিত নারীদের 36 জনের ম্যাক্সিমাম অনেক ভালো হয়েছে। আচ্ছা, ধন্যবাদ নীলুফার চৌধুরী। আমরা সময় থাকলে আবারও আসবো। স্যার তুষার, সম্প্রতি প্রধানমন্ত্রী নারীদের জন্য এলপিজি কার্ড দেওয়ার ঘোষণা দিয়েছেন। এই কার্ড নিয়ে অনেক মানে, যেহেতু আমাদের একটা তহবিলের একটা সংকট আছে সবাই জানে, আপনি বলছিলেন যে ওয়াশিংটন থেকে খালি হাতে ফিরেছেন অর্থমন্ত্রী, তো এই যে মানে বিএনপি সরকার বিভিন্ন কার্ড দিচ্ছেন, যদিও পাইলটিং আকারেই দিচ্ছেন এখনো পর্যন্ত, ফ্যামিলি কার্ড বা কৃষক কার্ড, এর সাথে নতুন করে এলপিজি কার্ড যুক্ত হবে, হয়তো আরও অনেক কার্ড আসবে। তো আপনার কাছে কি মনে হয় যে আসলে দেশের যে অর্থনৈতিক অবস্থা, সরকারের এই যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছে এগুলো তার জন্য কাল হয়ে দাঁড়াতে পারে? প্রথম কথা হচ্ছে এটা অর্থনৈতিকভাবে ফিজিবল না, এত যে কার্ড এত ভর্তুকি প্রজেক্ট। কারণ এই সরকার আসার আগে 140টা আপনার ভর্তুকি প্রজেক্ট, মানে ওই যে আপনার বিভিন্ন ধরনের সামাজিক সুরক্ষার খাত অলরেডি ছিল। সরকার এসে একের পর এক কার্ড বিতরণের প্রতিশ্রুতি দিচ্ছে। আইএমএফ কিন্তু এই কথাটাই বলেছে যে অন ওয়ান সাইড আপনার এনবিআর আপনি রিফর্ম করেন নাই, এবং সেখানে রেভিনিউ কালেকশন মানে খুবই বাজে পারফরমেন্স, এবং ঘাটতি মারাত্মক, সম্ভবত দেখলাম 1 লক্ষ কোটি টাকার একটা ঘাটতি। আর আবার আপনি সামাজিক সুরক্ষা খাতের একের পর এক ডোর ওপেন করছেন, হাউ উইল ইউ ম্যানেজ ইট, এই প্রশ্ন আইএমএফও করেছে। ফলে এটা, এবং তাছাড়া এটা হলো একদিক থেকে, মানে অর্থনৈতিক দিক থেকে এটা ফিজিবল হবে না। এখন পাইলট প্রজেক্ট করছে, জনগণকে শুধু সরকার এটুকু জানাচ্ছে যে আমরা কার্ড দেবো, মানুষ ভাবছে বাহ ভালো তো, কিন্তু এটা আপনি চালাতে পারবেন না, এটা বোঝা যাচ্ছে। কারণ সরকার এটা নিয়ে কোনো খুব বড় গ্রাউন্ড রিসার্চ আছে সেরকম মনে হয় না, এটা এক ধরনের ইয়ের মধ্যে চলছে আর কি, অ্যাডহক বেসিসে চলছে। দ্বিতীয়ত হচ্ছে এটা মানে পদ্ধতির দিক থেকে অত্যন্ত সেকেলে, এত কার্ড দেওয়ার কোনো দরকার নাই, সব এক কার্ডে সম্ভব। এক এনআইডি কার্ডে আপনি যারা আপনি তো আর কার্ড দিবেন না মানুষকে, আপনি মানুষকে সার্ভিসটা দেবেন। তো আপনার তো অলরেডি কার্ড আছে, এনআইডি কার্ড, সেই এনআইডি কার্ডের এগেনস্টে আপনি যারা এটার সুবিধা মানে দাবিদার, তাদেরকে আপনি দিতে পারবেন, সেটা শুধু সিলেক্ট করার ব্যাপার, ঠিক আছে। ফলে এই দুই দিক থেকে এটা আছে। আচ্ছা, এখন আমি একটু সংরক্ষিত নারী আসন নিয়ে বলি। বিএনপির অন্তত 4 জন আসলে মনোনয়ন, এই সংরক্ষিত আসনের তারা আসলে মনোনয়ন পাওয়ার যোগ্য না অ্যাকর্ডিং টু আরপিও। যেমন একজন হচ্ছেন মাধবী মার্মা, তিনি পার্বত্য চট্টগ্রামের যে বান্দরবান জেলা পরিষদের সদস্য ছিলেন, এবং পার্বত্য চট্টগ্রাম বান্দরবানের ওই আইন অনুযায়ী যারা চেয়ারম্যান কিংবা সদস্য তারা আসলে পাবলিক সার্ভেন্ট, এবং আরপিও অনুযায়ী এটা অবৈধ হওয়ার কথা। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখলাম, এবং তিনি কিন্তু এখনও পদত্যাগ করেন নাই, পদত্যাগ করা 3 বছর পার হতে হয়। আন্না মিন্স, তিনি ব্র্যাকের সিনিয়র ডিরেক্টর, এবং এইটা নিয়ে সেদিন নিউজ হওয়ার আগ পর্যন্ত তার ওই ওয়েবসাইটে তার তথ্য দেখাচ্ছিল। তিনি পদত্যাগ করেছেন, এরকম কোনো পাবলিক তথ্য নাই। এবং নন গভর্নমেন্টাল যারা মানে বিদেশি ফান্ডে চলে তাদের ক্ষেত্রে আরপিওর ওই ধারা অনুযায়ী 3 বছরের একটা বার আছে, মানে আপনার 3 বছর পার করতে হবে। ফাহমিদা হক, সিজিএস, ওই সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ, এটার তিনি পরিচালক ছিলেন, এই 19 এপ্রিল পদত্যাগ করেছেন, তার মানে তার ক্ষেত্রে 3 বছর পার হয় নাই। জিবা আমিন খান, তিনি দ্বৈত নাগরিক, যুক্তরাজ্য এবং বাংলাদেশ। ফলে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং আরপি অনুযায়ী দ্বৈত নাগরিক হলে কিন্তু আপনার ট্রাইব্যুনালে তো শুনানি হয়ে তাকে অনুমতি দিয়েছে, তার মানে কেন দিচ্ছে জানি না, কারণ আর এই সংসদও দেখলাম যে কোনো দ্বৈত নাগরিকত্ব আপনার ছাড় পেয়েছে, কিন্তু পাওয়ার কথা না অ্যাকর্ডিং টু আওয়ার ল। কিন্তু এই যে জিনিসগুলো আপনি দেখবেন মনিরা শারমিনকে একটা খুবই ঠুনকো কারণে
তাকে এটা ছাড় দিলেও পারতো, কিন্তু তার ক্ষেত্রে কিন্তু ছাড় দেওয়া হয় নাই। আমাদের নুসরাত তাবাসসুম মানে 19 মিনিট পরে দিয়েছে, তারটাও বাতিল করে দিয়েছিল, পরে আবার কোর্ট বললো যে না, এটা রিসিভ করতে হবে। তো আমাদের ক্ষেত্রে এত কড়াকড়ি, কিন্তু এই ক্ষেত্রে আপনি এটা পুরোপুরি ওভারলুক করছেন। অনেক ঋণ খেলাপি পার্লামেন্টে আছে, এটা নিয়ে টিআইবি রিপোর্ট করেছে। তো এই যে এটা ইসি যে এখানে বৈষম্যমূলক এবং ইসির যারা এক পেশে আচরণ করেছে এবং এই রকম যারা আরপিও অ্যালাউ করে না তাদেরকে আপনার এই মনোনয়নপত্রটা বৈধ ঘোষণা করেছে, এখানে কিন্তু ইসির ব্যাপারে আমাদের যে অতীতে যে অভিযোগ ছিল সেটা কিন্তু আবারও সত্য প্রমাণিত হলো যে তারা এক পেশে এবং পার্টিজান। মানে ফ্যাসিস্ট আমলে যে ইসির, এমনকি আমরা এই ফ্যাসিস্ট আমলের পরে আমরা দেখেছি তারা একটু মানে বিএনপির দিকে হেলে পড়া, এই ঘটনাগুলো কিন্তু সেটাই প্রমাণ করছে। আচ্ছা আচ্ছা, আমাদের হাতে আরেকটু সময় আছে। নির্ভর চৌধুরী মনি, আপনি এ বিষয়ে কিছু বলবেন কিনা? সৈয়দ তুষার বললো যে 4 জন অন্তত প্রার্থী আছেন বিএনপির যারা মনোনয়ন পেতে পারেন না। দেখেন, আমি এই ব্যাপারে এতটা বেশি মানে স্টাডি করেছি, কারণ আমি যেহেতু নারী, আপনি জানেন যে আমি এই জায়গা থেকেই আমি হয়েছি। এটা হলো যে আপনার সরকারি চাকরিজীবী এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, এই দুইটা থেকে আপনার 3 বছর লাগে। কিন্তু প্রাইভেট চাকরি, যে চাকরিগুলো আপনার যে কোনো সময় চলে যেতে পারে, যে চাকরিগুলো যায়ও এবং একের অধিক চাকরিতে কেউ জয়েনও করে। আরেকটা জিনিস আপনি খেয়াল করেন যে অনেক সময় পৌরসভা চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান সব সরকারের আমলে সে এমপি ইলেকশন করবে, সে আগে ওটা কিন্তু ইস্তফা দিয়ে 3 বছর আগের না, এই এক মুহূর্ত পর্যন্ত 2 দিন 3 দিন আগে ইস্তফা দিয়ে, তাহলে আপনার ওই পার্বত্য চট্টগ্রামের নারীটা সদস্য ছিল, সেটা কিন্তু এর আগে হয়ে আসছে সব সময়ের জন্য, সব সরকারের সময়। এটা কিন্তু ইসি কিন্তু না জেনে এই কাজগুলো করে নাই এটা। আর আমি তো বললামই যে প্রাইভেট চাকরি যেগুলা, যে কোনো আপনার ওই প্রতিষ্ঠান ফান্ড পেয়েছে বিদেশি, কিন্তু যে চাকরি করে, আমি বলি যে চাকরি করে সে, আর দ্বৈত নাগরিক দ্বৈত নাগরিক ইস্যুটা আগেও ছিল, এই ইস্যুটা এর আগেও আলোচিত হয়েছে। একজন মানুষ নাগরিক হতে অনেক দিন টাইম লাগে, কিন্তু নাগরিকত্বটা হ্যান্ডওভার করার জন্য কোনো টাইম লাগে না, যেটা এহসানুল হক মিলন তখনও করেছিল অনেক আগে। পরবর্তীতে অনেক দিন আমেরিকায় সে ঢুকতে পারে নাই। হ্যাঁ, তো এই জায়গাগুলোয় আপনার যে কোনো সময় একটা অ্যাপ্লিকেশন দিলে আমি তোমার দেশের আর নাগরিক থাকতে চাই না, তার মানে একজন এমপি যখন বুঝে এমপি হয়, সে একটা অ্যাপ্লিকেশন দিয়ে নাগরিকত্বটা ওইটার কপি দিলেই তো আপনার সংসদ ওটাকে অ্যালাউ করে। তো এটা আমি মনে করি না যেহেতু দ্বৈত নাগরিক একারে ক্যান্সেল করার জন্য 5 বছর লাগে। আচ্ছা আচ্ছা, দ্বৈত নাগরিকত্ব নেওয়ার জন্য 5-10 বছর লাগতে পারে এক একটা দেশে, কিন্তু ক্যান্সেল করতে বেশিক্ষণ লাগে না, একটা অ্যাপ্লিকেশনই যায়। ধন্যবাদ নির্ভর চৌধুরী মনি এবং সৈয়দ তুষার আপনাদেরকে এই আলোচনায় যোগ দেওয়ার জন্য। দর্শক, আজ আমরা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে। শুভরাত্রি।